এই স্যার ক্লাস শুরু করে দিচ্ছি আর ভিডিও চলতেছে, আমার পরে এডিট করতে সমস্যা হবে। কথা হয় না, আবার সবাই দিকে তাকাও। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গত ক্লাসে পড়ছি আমরা গোলকি বডি আর কি লাইসোজোম। আজকে ক্লাসে পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি সময় পাই আমরা আরেকটায় যাব। তবে একটা কথা বলে রাখি, এরপরে দুইটা টপিক আছে, মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। দুইটার গঠন প্রায় সেম। দুইটার গঠন, একজনে খাদ্য তৈরি করে আর একজনে শক্তি তৈরি করে, তাই না? একজনে বলে খাদ্য তৈরি কারখানা আর একজনে কয় শক্তির কারখানা। তো দুইটা একসাথে পড়াটা বেটার। তো চলো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ি। তো ডেফিনেশনটা কি দিছে বলছে যে কোষের সাইটোপ্লাজমে জালিকাকারে, জালিকা শব্দ দেখলেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখাবা। স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা নাম আছে এন্ডোপ্লাজমিক জালিকা, এই নামটা শুনছো? তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা যেই কথা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একই কথা। এখন দেখো কি বলছে, কোষের সাইটোপ্লাজমের জালিকাকার যে বিন্যাস দেখা যায় তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক। আরো সহজ করে যদি বলি, মনে আছে নিউক্লিয়াসের ভিতরে স্যার ছিল নিউক্লিয়ার রেটিকুলাম না ক্রোমাটিন রেটিকুলাম, বা ক্রোমাটিন নাম শুনছো না? তো রেটিকুলাম মানে বোঝা হচ্ছে সুতা বা জাল। ওই যে ক্রোমাটিন তন্তু, এটা কি স্যার? সুতা না? তো এখানে রেটিকুলাম দ্বারা বোঝাতে সুতার অনেকগুলো সুতা মিলিয়ে কি তৈরি করে? জাল তৈরি করে না? জাল কি একটা দুইটা সুতা দিয়ে তৈরি হয় না, অনেকগুলো সুতা দিয়ে? এই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেই কথা, এন্ডোপ্লাজমিক জালিকা। তো ডেফিনেশনের মধ্যে যখন জালিকা দেখবা, যে এমসিকিউতে আসছে, কোষের ভিতরে সাইটোপ্লাজমে জালিকাকার যে বিন্যাস দেখা যায় তারে কি বলে? এন্ডোপ্লাজমিক। কাকে বলে? ব্র্যাকেট দিয়ে ফেলো। বা আরেক নাম আছে অন্তঃপ্লাজমীয় জালিকা। কোষের ভিতরে যে জালের মতো সুতা আছে এটারে কি বলি? অন্তঃপ্লাজমীয় জালিকা। এবার আসো, আবিষ্কার কে করছে এটা? বিজ্ঞানীর নাম ডাক দাও, তাহলে পোট্টার শব্দ ডাক দাও। এবং আরো কয়েকজন বিজ্ঞানী ছিল, আলবার্ট কট ডাক দাও, ফুলম্যান ডাক দাও। ওনারা তিনজন মিলে হচ্ছে আবিষ্কার করছে। হ্যাঁ, নামই হচ্ছে ফুলম্যান। এখন ওনারা আবিষ্কার করছে কোথায়? আমাদের দেহে আবিষ্কার করে নাই। আবিষ্কার করছে কোথায়? আর আমাদের দেহ থাকে, উদ্ভিদ দেহ থাকে, কিন্তু আবিষ্কার করছে মুরগির দেহে। তাও কোথায়? মুরগির ভ্রূণীয় কোষচক্র থাকবে। মানে ছোট মুরগির বাচ্চা আছে না, ওই যে ডিমের ভিতরে থাকে, ওই যে ছোট মায়ের গর্ভে ছোট বাচ্চারা থাকে, এটা কি বলি? ভ্রূণ বলি না? একবার ডিমের ভিতরে যে ছোট্ট বাচ্চারা থাকে ওইটা আমরা ভ্রূণ বলি। তো মুরগির ওই ভ্রূণীয় কোষ থেকে হচ্ছে আবিষ্কার করছে এই শব্দটা একটা। বুঝছো? আচ্ছা, আমরা আমাদের ওই যে সহজ যে নোটটা আছে, নোটটা একটু ওপেন করে রাখি। লাইটটা ট্রাই করো। আচ্ছা, খেয়াল করো স্যার, আমরা আমাদের এখানে দেখি, এখানে একটু গোছানো দেওয়া থাকবে, তোমার জন্য সুবিধা হবে। আমরা কি পর্যন্ত বসছিলাম গত ক্লাসে? গোলকি বডি না? লাইসে তোমার গোলকি বডি। আচ্ছা, এটা এই যে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো ডেফিনেশন কাকে বলে? এখানে আমি ডেফিনেশন আরেকটা দিচ্ছি, যাই হোক সমস্যা নেই। আচ্ছা সরি, ডেফিনেশন হচ্ছে ইঞ্জিনের গোলকি বডি। তার আবিষ্কারের ক্ষেত্রে খেয়াল করো, আবিষ্কারের ক্ষেত্রে ভ্রূণীয় কোষ থেকে আবিষ্কার করছিল কে? পোর্টার, ক্লডার, কিম্যান, ফুলম্যান। এরপর মনে রাখা লাগবে যে এটা উৎপত্তি মানে কই থেকে তৈরি হয়। তারপরে মনে রাখা লাগবে এটা কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়। দেখি উৎপত্তি কই থেকে তৈরি হয় স্যার, নামে, এটার নামে কি স্যার? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা। তার মানে কোষের ভিতরে যত জালিকা শব্দটা আছে, যত জিল্লি শব্দটা আছে, ওখানে এটা পাওয়া যাবে। দেখো কি বলছে, সাইটোপ্লাজমিক জিল্লি, নিউক্লিয় জিল্লি অথবা কোষ জিল্লি। মিলছে কিনা? তার মানে যত জিল্লি আছে জিল্লি থেকে এটা তৈরি হয়। তাহলে সাইটোপ্লাজমিক জিল্লি শব্দটা দাগ দাও, নিউক্লিয় জিল্লি দাগ দাও, কোষ জিল্লি দাগ দাও। কোষের চারদিকে যে আবরণ থাকে এটা কি জিল্লি বলি? কোষ জিল্লি। নিউক্লিয়াসের চারদিকে যে আবরণ থাকে এটা নিউক্লিয়াস জিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন বলি। তার মানে যত জিল্লি আছে জিল্লি থেকে কি তৈরি হবে? জালিকা তৈরি হবে। ওকে, বিস্তৃতি এটা কই পাওয়া যায়? এটা সব কোষে পাওয়া যায়, মানে উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, সবাই পাওয়া যায়। আমরা জানি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ কি প্রকৃত কোষ না আদি কোষ? প্রকৃত কোষ। আদি কোষে পাওয়া যাবে না। আদি কোষে খালি কি পাওয়া যায় মনে আছে? রাইবোজোম। রাইবোজোম ছাড়া আর কিছু পাওয়া যায় না। তাহলে এটা ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে কি কোষ? প্রকৃত কোষ। প্রকৃত কোষে পাওয়া যায়। তবে এটা জানতে হবে সবচেয়ে বেশি কই থাকে। কই কই বেশি থাকে? তিনটা শব্দ থাকবে, যকৃৎ, অগ্ন্যাশয় আর অন্তঃক্ষরা গ্রন্থি। ব্যাখ্যা করতেছি। যকৃৎ মানে চিনো, কলিজা, লিভার। তারপরে অগ্ন্যাশয় মানে চিনো? অগ্ন্যাশয় হচ্ছে আমাদের ওই, আমি তোমার যদি বলি পাকস্থলীর ওখানে পাতার মতো করে একটা অঙ্গ থাকে। আর সহজ করে যদি বলি, ইনসুলিন নাম শুনছো? একটা হরমোন। এই ইনসুলিন হরমোন ডায়াবেটিস রোগীরা ব্যবহার করে। ওই অগ্ন্যাশয় থেকে ইনসুলিন হরমোনটা খরিতে হয়। অগ্ন্যাশয় আমাদের দেহের একটা গ্রন্থি। আর আরেকটা বলছে অন্তঃক্ষরা গ্রন্থি। গ্রন্থি দুই প্রকার হয়, আবার এটা একটু ব্যাখ্যা করি। একটা নাম হচ্ছে অন্তঃক্ষরা আর একটা নাম বহিঃক্ষরা। এতটুকু কি শুনছো কোনোদিন? অন্তঃক্ষরা গ্রন্থি আর তো অন্তঃক্ষরা গ্রন্থি, ওদের কোনো নালী থাকে না। ধরো আমার এখানে মুখের ভিতরে লালা গ্রন্থি আছে, নাম শুনছো না? লালা গ্রন্থিতে কি নিঃসরণ হয়? লালা। বাট এই লালা গ্রন্থিতে একটা পাইপ বাইর হয় বা একটা নালী বাইর হয়, বাইর হইয়া তারপর এটা মুখের ভিতরে আসে। এইসব গ্রন্থিটা আমরা বলি বহিঃক্ষরা গ্রন্থি। তার মানে বহিঃক্ষরা গ্রন্থির কি আছে? নালী আছে। চিন্তা করো, ধর তোমার ঘর, তোমার ওয়াশরুমে থেকে পাইপ বাইর হইয়া পানিটা বাইরে ফেলায় দাও না? থাকে না স্যার, ওয়াশরুম থেকে পানি বাইরে হওয়ার জন্য কি পাইপ লাগানো থাকে না? এরকম যাদের পাইপ লাগানো থাকে গ্রন্থি থেকে, তাদের আমরা বলি বহিঃক্ষরা গ্রন্থি। বাট যাদের পাইপ থাকে না, নালী থাকে না, গ্রন্থির যে রসটা ডিরেক্ট ক্ষরণ হয়ে যায়, সেটা আমরা বলি অন্তঃক্ষরা। যেমন আমাদের যত হরমোন আছে না, সব হরমোনই নালী ছাড়া ক্ষরণ হয়। বলে স্যার কেমনে ক্ষরণ হয়? ওরা কি করে জানো? ওদের হরমোনটা রক্তের ভিতরে ক্ষরণ করে দেয়। কই ক্ষরণ করে দেয়?
ওই যে ইনসুলিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে, থাইরয়েড হরমোন নাম শুনছো না? এরা রসক্ষরণ করে কিসের মাধ্যমে? নালী দিয়ে না নালী ছাড়া? নালী ছাড়া। কই ক্ষরণ করে দেয়? রক্তের ভিতরে। আর রক্তের নালী আছে না নাই? ওরা রক্তের নালী দিয়ে চলাচল করে। তার মানে ওদেরকে নিজের নালী আছে না অন্যের নালী দিয়ে চলে? তার মানে অন্তঃক্ষরা গ্রন্থি আছে ওই গ্রন্থি যাদের নালী নেই। তাহলে ওদের রসটা কি দিয়ে তোমার হচ্ছে চলাচল করে? অন্যের নালী দিয়ে, মানে রক্তের নালী দিয়ে চলাচল করে। আর ওদের গ্রন্থির যে রস, এই রসগুলোর আমরা বলি হরমোন। কি বলি স্যার? হরমোন। আর বহিঃক্ষরা গ্রন্থি আর একটা আছে না বললাম, অন্তঃক্ষরার বিপরীত কি? ওদের গ্রন্থের যে রস সেটাতে কিন্তু হরমোন বলে না, ওটা বলে এনজাইম। কি বলে? যেমন আমাদের লালা গ্রন্থি কিন্তু এনজাইম খরিত হয়, তারপর পাকস্থলী থেকে এনজাইম খরিত হয়, ক্ষুদ্রান্ত বিন্দু থেকে এনজাইম খরিত হয়। তো ওইগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। বাট অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হয় স্যার? তাহলে কই কই বেশি থাকে? তুমি কি জানো যকৃত একটা অন্তঃক্ষরা গ্রন্থি? যকৃত থেকে হরমোন ক্ষরণ হয়। অজ্ঞার সাথে বললাম আমি একটু আগে, এটা থেকে কি ক্ষরণ হয় বলছিলাম? ইনসুলিন। ইনসুলিন তো একটা হরমোন, তাই না? তার মানে যত অন্তঃক্ষরা গ্রন্থি আছে এই গ্রন্থিগুলোর মধ্যে কি পাওয়া যায় বেশি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আসো প্রকারভেদ। আমরা অলরেডি গত ক্লাসে এটা দুইবার শুনছিলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার? দুই প্রকার, মসৃণ আর অমসৃণ। কিসের উপর ডিপেন্ড করে এটা নাম হয়েছিল মনে আছে? ওই যে রাইবোজোম আছে না, যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোজোম লাগানো থাকে এরকম দানা দানা করে, ধরো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরকম জাল জাল করে থাকে, এটার ভিতরে যখন গোল গোল রাইবোজোম লাগানো থাকে তখন কি এটা পিচ্ছিল না অমসৃণ হয়ে যাবে? বাট যখন এই জায়গার মধ্যে কি রাইবোজোম লাগানো আছে না, এই জায়গাটা হয় মসৃণ। তাহলে রাইবোজোম লাগানো থাকলে অমসৃণ, লাগানো না থাকলে মসৃণ। ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, দাগ দাও, মসৃণ আর অমসৃণ। আচ্ছা, তো বলছে যেটাতে রাইবোজোম থাকে না এটাকে কি বলি? অমসৃণ। আর যেটাতে থাকে সেটাকে বলি। এখন আসো অমসৃণ যেটা, ওটার কাজ কি? অমসৃণ আরেক নাম দেওয়া আছে, দেখো, দানাদার। কি দার? তাহলে কেমনি মনে রাখা যায় স্যার? যেটার মধ্যে রাইবোজোম লাগানো আছে, রাইবোজোম কি গোল গোল দানার মতো না? তার দানা লাগানো আছে দেখে তো দানাদার। আর দানা লাগানো আছে দেখে কি মসৃণ না অমসৃণ? এখন এটার কাজ কি? এটার কাজ দুইটা জিনিস তৈরি করা, প্রোটিন আর এনজাইম। এটা বক্স করে ফেলা। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ প্রোটিন আর কি তৈরি করা? এনজাইম। আর রাইবোজোম না থাকলে, রাইবোজোম নাই, এবার কি হবে? মসৃণ। না থাকলে দাগ দাও মসৃণ সূত্রে গোল দাগ। আর এটা আরেক নাম দাগ দাও অদানাদার, কারণ তার দানা নাই। রাইবোজোম কেমন? গোল গোল দানা দানা না? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লিপিড আর হরমোন তৈরি করা। তাহলে একজনে তৈরি করে প্রোটিন আর এনজাইম, আর একজনে তৈরি করে লিপিড আর হরমোন। দেখো দুইটা শব্দ চলে আসছে, যে হরমোন আর এনজাইম, দুইটা শব্দ চলে আসছে। এবার আসে ভৌত গঠন, মানে খালি চোখে এটা দেখতে কেমন হবে? খালি চোখে দেখতে কেমন হবে? একটা ছবি দেখি আমরা, এটার গঠন অনেকটা গোলকি বডির মতো। মনে আছে গোলকি বডি যখন পড়ছিলাম, সিস্টানি শব্দটা উচ্চারণ হয়েছিল, বেসিক্যাল শব্দের উচ্চারণ হয়েছিল, আবার আরেকটা ছিল বেকুল, মনে আছে কিনা? কিন্তু এখানে বেকুল পাওয়া যায় না, নতুন একটা জিনিস পাওয়া যায়, টিউবিউল। তো দেখো আমাদের গোলকি বডি কয় প্রকার ছিল? তিন প্রকার। একেবারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার? তিন প্রকার। তিনটা নাম দেখো, সিস্টার্নি, বেসিকল আর টিউবুল। কিন্তু গোলকি বডির এখানে টিউবুল ছিল না বেকুল ছিল? বেকুল। এতটুকু ডিফারেন্স, আর কিছুই না। আচ্ছা চলো তাহলে, মানে এই যে দেখো, এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে এটা দেখো, মসৃণ না অমসৃণ? দেখো তো অমসৃণ। কেন? কারণ কি লাগানো আছে? কালো কালো করে গেল, রাইবোজোম লাগানো আছে। এরকম রাইবোজোম লাগানো থাকলে আমরা কি বলি? অমসৃণ। এটা তিন প্রকার। এখন আসো, এটার কি কোনো আবরণ আছে রাইবোজোম, সরি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? হ্যাঁ, কয় স্তরে আবরণ? দাগ দাও, দ্বিস্তরে। অশিষ্টা দিয়ে রাখ, দ্বিস্তরে। আর বেশিরভাগ আবরণ গুলো হচ্ছে দ্বিস্তরী। আবার কিছু কিছু অঙ্গাণু আছে আবরণ নাই, যেমন রাইবোজোম। গুড। এবার আসো তিন প্রকারের নামগুলো দাগ দাও, সিস্টার্নি, বেসিকল, টিউবিউল। আচ্ছা, সিস্টার্নি গুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম, সিস্টার্নি গুলো একটা চ্যাপ্টা চ্যাপ্টা হয়। দেখো সিস্টার্নি দেখতে কেমন স্যার? গোল না চ্যাপ্টা চ্যাপ্টা? চ্যাপ্টা। তাহলে সিস্টার্নিতে এসে দাগ দাও, দাগ দাও, এটা হচ্ছে চ্যাপ্টা। শাখাবিহীন শব্দ দাগ দাও, আর কিছু দাগানোর দরকার নেই। শাখাবিহীন মানে একটার সাথে আরেকটা লাগানো থাকবে না, এরকম লম্বা লম্বা থাকবে, একটার সাথে আরেকটা লাগানো থাকবে না, বা এরকম শাখা তৈরি করবে না। ধরো এরকম করে, এরকম করে শাখা তৈরি করবে না, একটার সাথে একটা শাখা তৈরি করে না। এবার আসো এটা ব্যাসটা দাগ দাও, 40 থেকে 50 মাইক্রন দিছ। আচ্ছা, এখন আসো এটার মধ্যে মাঝে মধ্যে রাইবোজোম যুক্ত থাকে, তো রাইবোজোম যুক্ত থাকে দাগ দাও। তার মানে সিস্টার্নি কি মসৃণ হয় না অমসৃণ হয়? অমসৃণ। রাইবোজোম যুক্ত থাকলে অমসৃণ, না থাকলে মসৃণ। তাহলে এটা মসৃণ হইতে পারে, সরি যুক্ত থাকলে অমসৃণ হইতে পারে। এবার আসো বেসিকল। কি কল? বেসিকল গুলো মনে আছে? বেসিকল গোল গোল ছিল, বাট আমরা যখন গোলকি বডি বলছিলাম বেসিকল ছিল ছোট আর বেকুল ছিল বড়, মনে আছে? ছোট গব্বর আর বড় গব্বর। তো বেসিকল এখানে বলছে বর্তুলাকার ফোস্কার মতো, ওই যে হাতের মধ্যে ফোস্কা যেমন ফুলে গেলে গোল গোল দানার মতো হয়ে যায়, এটাই বলছে বর্তুলাকার। বর্তুলাকার মনে বোঝা যাচ্ছে মটর দানার মতো, মটরশুঁটি দেখছো না যেরকম গোল গোল, ওই রকম। এখন আসো এখানে মানটা একটু ভুল দেওয়া আছে, কত দেওয়া আছে? 25 থেকে 25,350 না, এটা আসলে ছিল এরকম আগের এডিশনের বই 25 থেকে 350 ছিল, কিন্তু এটা ওই মাস তোমার পুরাতন বই কত দেওয়া? তাইলে 25 থেকে 50 হবে স্যার। ওই যে 3 এখানে সেমিকোলন বা কি, এটা কি বলে, হাইপেন, হাইপেন দিতে যাই হচ্ছে কি 3 দিয়ে ফেলছে।
25 থেকে 50 লিখে বলো, 3 কাইটটা হাইপেন দাও। এটা 25,350 না, 25 থেকে 50। এবার আসো টিউবিউল, কি বিউল দাগ দাও, এগুলো নালিকার মতো, নালিকা শব্দ দাগ। এবার এটা বেশটা দাগ দাও, 50 থেকে 190। এগুলো পড়া কম, পড়া নাই এতটা। 50 থেকে কত স্যার? 190। তবে এটার মধ্যে কিন্তু রাইবোজোম যুক্ত থাকে না। তাহলে দেখো স্যার, সিস্টারনিট বলছে রাইবোজোম যুক্ত থাকে, বা টিউবিউলে কোনো রাইবোজোম যুক্ত থাকে না। এই দুইটা কথা মনে রাখি। আবার চলে আসো নেক্সট, এদের কাজ পড়া লাগবে। রাসায়নিক গঠন, এরপর কাজ। রাসায়নিক গঠন এগুলো আসবে না, আসবে কিন্তু পরীক্ষায় কাজটা আসে, কাজ আসে পরীক্ষা। এটা প্রত্যেকটা অঙ্গাণুর কাজ তোমার মনে রাখা লাগবে। আচ্ছা, রাসায়নিক গঠনে আসো। এরা কি কি দিয়ে প্রত্যেকটা অঙ্গাণু গঠন করতে গেলে দেখবা প্রোটিন আর লিপিড খালি পাবা। মনে আছে গোলকি বডি যখন বলছিলাম প্রোটিন আর লিপিড সব প্রত্যেকটা ক্ষেত্রে এমনই। তো এটা ক্ষেত্রে প্রোটিন পাওয়া যায় কত? 60 থেকে 70 ভাগ। এটা স্টার দিয়ে রাখা বাসায়, এমসিকিউতে আসবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন কত ভাগ? 60 থেকে 70। আর লিপিড কতটুকু থাকবে? বাকিটা 30 থেকে 40 ভাগ। এখন আসো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 15 ধরনের এনজাইম স্টার দিয়ে রাখা যতগুলো মন চায়। এটা এমসিকিউতে প্রচুর আসে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এনজাইম কয় ধরনের পাওয়া যায়? 15 ধরনের। আর এনজাইমগুলোর নাম দিছে মনে আছে? আমরা গোলকি বডি যখন পড়ছিলাম এনজাইমের নাম মুখস্থ করছি না, তারপরে লাইসোজোমের এনজাইমগুলোর নাম মুখস্থ করছি না, কারণ এনজাইমগুলো আসবে কিন্তু কয়টা আছে এটা মনে রাখা লাগবে। কয়টা আছে? 15টা। লাইসোজোমে কয়টা ছিল বলো তো আমারে, মনে আছে কিনা? লাইসোজোমে এনজাইম কয়টা ছিল? না, লাইসোজোম তো না, একটা লাইসোজোমের অটোফেগির জন্য 15টা জিন দেয় ছিল, ওই কথাটা লেখা ছিল। এনজাইম 30 থেকে 40 ধরনের, না জানি 40 থেকে 50 ধরনের, 40 থেকে 50 ওইরকম কিছু একটা দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এখন আসো যে এখানে একটা কথা বলছে, অমসৃণ জালিতে আরএনএ এবং গ্লাইওক্সিজম নামক ক্ষুদ্রাকার কণা থাকতে পারে। তাহলে অমসৃণ জালি, জালি মানে তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে জালি মানে কারে বোঝাইতেছে? তো অমসৃণ জালিতে কি কি থাকতে পারে? আরএনএ থাকতে পারে আর গ্লাইওক্সিজম থাকতে পারে। তুমি জিজ্ঞেস করবে স্যার গ্লাইওক্সিজম জিনিসটা কি? স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এরা যেমন অঙ্গাণু, এই গ্লাইওক্সিজম একটা অঙ্গাণু। আমরা আমাদের এই অধ্যায় মানে পড়তে পড়তে আমরা পড়বো। প্লাস্টিড কয় নাম্বার পয়েন্ট আমি বলি, ওই যে এখানে আছে দেখো 31 নম্বর পেজে 9 নম্বর পয়েন্ট পারঅক্সিজম, 10 নম্বর পয়েন্ট গ্লাইওক্সিজম। এই দুইটা পয়েন্ট আছে, ছোট ছোট বড় দুইটা। তো গ্লাইওক্সিজম একটা কি স্যার? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো অঙ্গাণু। তাহলে অমসৃণ জালি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আর কি লাগানো থাকতে পারে? রাইবোজোম যেমন লাগানো থাকতে পারে, আরএনএ আর গ্লাইওক্সিজম লাগানো থাকতে পারে। আমরা জানি অমসৃণ কখন বলি? রাইবোজোম লাগানো থাকলে, না না থাকলে? থাকলে অমসৃণ বলি। শুধু যে রাইবোজোম থাকবে এমন না, আরএনএও থাকতে পারে, গ্লাইওক্সিজম। আরএনএ তো সবাই চিনি, আরএনএ ডিএনএ। আর গ্লাইওক্সিজম নিয়ে আমরা সামনে পড়বো, এটা একটা অঙ্গাণু। এবার আসো, এই যে অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশের মাইক্রোজোম বলে, ব্র্যাকেট দিয়ে বলো কাকে বলে? অমসৃণ রেটিকুলাম যখন ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকে তখন তার আমরা কি জোম বলি? মাইক্রো শব্দের অর্থ কি স্যার? ছোট। আর ম্যাক্রো শব্দের অর্থ বড়। আর জোম মানে বোঝায় দেখো, ওই যে রাইবোজোম, লাইসোজোম নাম শুনছো না? ক্রোমোজোম, জোম মানে বোঝায় দেখো। তো ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা আকারে বড়, বাট এটার মধ্যে দানা দানা থাকার কারণে এটা হয়ে গেছে অমসৃণ। যখন এটা খন্ড খন্ড হয়ে যায়, এটা কি আর বড় থাকবে না, ছোট ছোট হয়ে যাবে? তখন এই যায় এটা আর তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে না, তখন এটা কি জোম বলে? মাইক্রোজোম। মাইক্রোজোম এক ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাট আস্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না, খন্ড খন্ড ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডগুলার আমরা বলি। এবার সব কাজগুলা পড়া লাগবে। কাজে এসে 1 নম্বর পয়েন্ট গোল দাগ দাও। এমসিকিউতে এগুলো আসবে না, রিটেনে মন চাইলে রিটেনে লিখলেও পারো, না লিখলেও পারো, বাট এমসিকিউতে এগুলো আসবে না, যে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, এগুলো পরীক্ষা আসবে না। দেন আসো এই অমসৃণ এন্ডোপ্লাজমিক, অমসৃণ শব্দটা গোল দাগ দাও, প্রোটিন শব্দটা দাগ দাও। আমরা একটু আগে এটা পাইছিলাম বোধ, তাই না? মসৃণে কি কাজ করে আর অমসৃণ কি কাজ করে? তো অমসৃণটা কি তৈরি করে? প্রোটিন। আর মসৃণটা কি করে? গোল দাগ দাও, মসৃণটা গোল দাগ দাও। লিপিড, শুধু যে লিপিড এমন না, হরমোন শব্দ দাগ দেয়া। লিপিড তৈরি করে, হরমোন তৈরি করে। গ্লাইকোজেন, ভিটামিন স্টার এটা আসবে না পরীক্ষায়, বাট আসবে হরমোন আর লিপিড কে তৈরি করে? মসৃণ না অমসৃণ? মসৃণ। আর অমসৃণটা কি তৈরি করে? প্রোটিন। এবার চলে আসো 4 নম্বর পয়েন্ট, লিপিড আর প্রোটিনের শব্দটা দাগ দাও, অন্তঃবাহক শব্দটা দাগ দাও। লিপিড আর প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। এখন অন্তঃবাহক মানে কি বুঝাই স্যার? তুমি ইচ্ছা করলে আছে না লিপিডের প্রোটিন বানাই দিতে পারবা, প্রোটিনের লিপিড বানাইতে পারবা, জানো এই প্রক্রিয়া করা যায়। এগুলো আমরা জুলজি যখন পড়তে যাবো তখন দেখবো। স্যার ওই যে মানুষ বলে না যে নর্মালি আমরা কি জানি, বেশিরভাগ চর্বি টর্বি খাইলে বোধ আমাদের পেট বাড়ে, এটাই তো আমরা বুঝি নর্মালি, যে যারা তেল মাংস টাংস এগুলো বেশি খায় তাদের পেট জমে। বাট তুমি দেখো যারা পান্তা ভাত বেশি খায় তাদেরও যে পেটের মধ্যে মেদ জমে, এটা কি জানো? পান্তা ভাত বেশি খাইলে, অতিরিক্ত শর্করা খাইলে, কথা কয় না, অতিরিক্ত শর্করা খাইলে অতিরিক্ত শর্করা তোমার চর্বি হইতে পারে। তার মানে শর্করা চর্বি হইতে পারে, চর্বি প্রোটিন হইতে পারে, প্রোটিন চর্বি, তারা কিন্তু একজন আরেকজন থেকে কি করতে পারে? এক্সচেঞ্জ করতে পারে। এই জিনিসটা বলছে যে প্রোটিন আর লিপিড তারা যে এক্সচেঞ্জ করে, এই কাজে কে সাহায্য করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার আসো
যে অনেকের মতে সে কোষ প্রাচীরের জন্য কি তৈরি করে, কিন্তু কোষ প্রাচীর গঠনে সাহায্য করে কে বুঝছিলাম আমরা, গোলগি বডি বুঝেছিল, মনে আছে? গোলগি বডি কোষ প্রাচীর গঠনে সাহায্য করে, ওটা ছিল। বাট ওখানে এক জিনিস বারবার দেখালে তখন অসুবিধা হবে কি জানো, যখন পরীক্ষা আসবে যে কোষ প্রাচীর গঠনে কে সাহায্য করে, গোলগি বডিও দেওয়া থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেওয়া থাকবে, তখন বলো তো প্রাধান্য কি পাবে? গোলগি বডি। কারণ এখানে তো লেখছে এই কথা ডিরেক্ট না, লেখছে অনেকের মতে। কি লেখছে আগে দিয়া? অনেকের মতে, মানে এটার মধ্যে ঝামেলা আছে। কথা বুঝতে পারতেছো? মানে সব বিজ্ঞানী এটার মধ্যে প্রাধান্য মানে মতামত দেয় না, তাহলে এইসব জিনিস আমরা দাগাবো না। এবার আছো যে রাইবোজোম আর গ্লাইকোজোমের ধারক হিসেবে কাজ করে। ধারক মানে কি? ধারণ করা। ধারক মানে কি? যেমন জগের মধ্যে আমরা কি রাখি? পানি রাখি না, পানি ধারণ করি। তো আমি বলতে পারি না পানি ধারণ কে করে? টাঙ্কি, জগ, বালতি, কলস, তাই না? একইভাবে স্যার রাইবোজোম কার মধ্যে লাগানো থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তখন তারা কি বলে? অমসৃণ। শুধু কি রাইবোজোম লাগানো থাকে না গ্লাইকোজোম লাগানো থাকে বলছিলাম? তো এটাই বলছে যে রাইবোজোম গ্লাইকোজোমের ধারক হিসেবে কাজ করে। এবার আসো নেক্সট আরেকটা, যে এরা কোষে অনুপ্রবেশকারী বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। এটাকে দাগ দিয়ে রাখো। আসবে বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে কে? এটা আসলে আমরা ভুল করে ফেলো। কেমনে? বিষাক্ত পদার্থ দেখলে তোমরা ভাবো খালি লাইসোজোম লাইসোজোম, তাই না? লাইসোজোম খালি জীবাণু ভক্ষণ করে, এই জন্য মাইরা ফেলে, ওই জন্য মাইরা ফেলে, দাগায় ফেলো আর। আচ্ছা, ওইটা লাগবে না, 8 নাম্বার পয়েন্ট। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়াইলাম, গোলগি বডি পড়াইলাম। পার্থক্য পড়ার দায়িত্ব তোমাদের, নিজের দায়িত্ব। প্রত্যেকটা ক্ষেত্রে পার্থক্য আসবে, নিজ দায়িত্ব পড়বা। ঠিক আছে? যদি না বুঝো কোনো পয়েন্ট আমার বলবা স্যার এটা বুঝি নাই। এবার চলে আসেন আমাদের পরবর্তী পয়েন্ট, মাইটোকন্ড্রিয়া। কি কন্ডিয়া? আসো, মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু এবং এটা রিটেনে প্রচুর আসে স্যার। রিটেনে এটার গঠন কি গঠন স্যার? ভৌত গঠন। ভৌত গঠনটা পরীক্ষা প্রচুর আসে। মাইটোকন্ড্রিয়ার গঠন কি? আচ্ছা, এখন তোমরা সবাই জানো মাইটোকন্ড্রিয়ার বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর, তাই না? তার একটা কারণ আছে। শ্বসন নাম শুনছো না? শ্বসনের 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, তারপরে এসিটাইল কোইচিস্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন স্থানান্তর চেইন বা টিসিএ, তাই না? আচ্ছা সরি, ইটিসি যেটা বলা হয়। তো সহজ কথা আমি যেটা বলি, এই যে 4টা ধাপ আছে, এই 4টা ধাপে তোমরা পড়ছিলা, তোমরা হিসাবও করছিলা 38 অনু এটিপি তৈরি হয়। এসএসসিতে পড়ছিলা বোধহয়, দেখো। বাট এসএসসিতে এটা 36 হয়ে গেছে, সমস্যা নাই, আমরা যখন পড়বো তখন দেখবো। তো এই 38 অনু এটিপির মধ্যে 24 অনু এটিপি মাইটোকন্ড্রিয়ার ভিতরে তৈরি হয়, ক্রেবস চক্রের মধ্যে তৈরি হয়। সবচেয়ে বেশি এটিপি তৈরি হয় কোন চক্রে? আরে ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত। আর তুমি কি জানো স্যার আমরা কিভাবে এই যে আমরা যে কথাবার্তা বলি, চলাফেরা করি, কার মাধ্যমে করি? এই শ্বসনের কারণে করতে পারি। আমরা যদি খাবার শ্বসনে বিক্রিয়া রাখি, গ্লুকোজ প্লাস অক্সিজেন বিক্রিয়া করে পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো তুমি অক্সিজেন না পাইলেও শ্বসন হইতো না, খাদ্য না পাইলেও শ্বসন হইতো, কারণ গ্লুকোজ আর অক্সিজেন মিলিয়ে তো শ্বসন করে। আর এই শ্বসনে 38 অনু এটিপি তৈরি হয়। আর এটিপি মানে শক্তি, এই শক্তি দিয়ে তুমি চলাফেরা করো। আর এই শক্তি মাত্র 38। তুমি কি এখনো গ্লুকোজ খাইতেছো? খাওয়ার সময় তো একবার 1 প্লেট নিয়ে খাও, ওটার মধ্যে গ্লুকোজ একটা দুইটা অনেকগুলা খাও। তো এই 38 অনু টিপের মধ্যে 24 অনু তৈরি হয় ক্রেবস চক্রে। কোন চক্রে? এক ক্রেবস চক্রটা কই সংগঠিত হয়? এই জন্য ওরা বলা হয় কোষের শক্তিঘর। তাহলে কোষের পাওয়ার হাউস 5 দিয়ে রাখো, এটা ভুল করা যাবে না, কারণ এটার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া ঘটে। কি কি বিক্রিয়া ঘটে দেখ দাও? ক্রেবস চক্র ঘটে, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফ্যাটি অ্যাসিড চক্র ঘটে, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, ওই যে শ্বসনের 4 নাম্বার ধাপের নাম কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ওইটাও এখানেই ঘটে। আচ্ছা এবার আসো, এটা কয় স্তরের আবরণ শব্দটা দেখ দাও? এটা দ্বিস্তরে। বেশিরভাগে কয় স্তরের আবরণ পাবা? দ্বিস্তরে। ওকে, দেন আসো এই যে ডেফিনেশন কাকে বলে ব্র্যাকেট দাও আর কি, এটা আমরা বুঝেই ফেলছি। দ্বিস্তরে আবরণ বিশিষ্ট কোষের যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই বিক্রিয়াগুলো ঘটে এবং শক্তি সঞ্চিত হয়, তারে আমরা কি বলি? বা শক্তি তৈরি হয়, যাই বলো না কেন। এবার আসো আবিষ্কার এবং নামকরণ। এখানে অনেকগুলো বিজ্ঞানীর নাম মনে রাখা লাগবে। বিজ্ঞানীর নাম দেখ দাও, কলিকার। কি কার? হ্যাঁ, উনি কোথায় আবিষ্কার করছে? পেশিকোষ শব্দ দেখ দাও, তাও কি আমাদের পেশিকোষ না, পতঙ্গের পেশিকোষ। পতঙ্গ, পোকামাকড়। আর পেশিকোষ বুঝো? হাতে যে মাংসগুলো আছে না, মাংসগুলারে বলা হয় পেশি। হাতের মাংসটা কি বলে? পেশি। তো পতঙ্গের মাংসের মধ্যে বা পেশিকোষ তৈরি আবিষ্কার করছে। তো আবিষ্কার করে উনি, এটার নাম কিন্তু মাইটোকন্ড্রিয়া দেয় না, এটার নাম কি দিছে দেখ দাও? সার্কোজোম। কি কোজম দিছে? সার্কোজোম। তো এমসি কিন্তু আসবে, সার্কোজোম কে নামকরণ করছে? এবার আসো বিজ্ঞানী ফ্লেমিং ডাক দাও, উনি সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া প্রত্যয় করছে, এটা থাকবে। এবং উনি এটার নাম দিয়েছে ফিলা। এই পিলার পাশে স্টার দাও। এমসি কিন্তু আসবে, সার্কোজোম কে নামকরণ করছে আর ফিলা কে নামকরণ করছে? ফিলা ফ্লেমিং নামের সাথে মিল আছে ওনার নামের সাথে, ফ্লেমিং ফিলা। এবার আরেকজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে অল্টম্যান। স্টার দাও বায়ো প্লাস্টের পাশে, উনি নামকরণ করছে বায়ো প্লাস্ট। কি প্লাস্ট? ওই যে টান চলবে। এবার আসো কার্ল ব্যান্ডা। কোন ব্যান্ডা? উনি পরবর্তীতে, এটা তো ভুল করে যাবেন, তাহলে টোটাল 4টা বিজ্ঞানীর নাম মনে রাখা লাগতেছে, এক একজন এক এক নাম।
দিন শেষে কালব্যান্ডা, সেটার নাম কি দিছে? মাইটোকন্ড্রিয়া। কালব্যান্ডা মতো তোমাদের এসএসসি তো ছিল, বিজ্ঞান কালব্যান্ডা মাইটোকন্ড্রিয়া নাম করবে। এখন আসো, কোষ, একটা কোষের তো নরমাল একটা আকার আছে, এই কোষের বেশিরভাগ মানে কতটুকু অংশ এই মাইটোকন্ড্রিয়া দখল করে রাখে? 20 ভাগ, মানে 5 ভাগের 1 ভাগ মাইটোকন্ড্রিয়া দখল করে রাখে। এবং কোষের ভিতরে কিন্তু মাইটোকন্ড্রিয়া একটা দুইটা থাকে না, অনেকগুলো থাকে। তার মানে একটা কোষের যতটুকু জায়গা আছে, ধরো এই রুমটা একটা কোষ, আর বেশিরভাগ জায়গা কে দখল করে রাখে স্যার? মাইটোকন্ড্রিয়া। এবং এটা পাশে স্টার দিয়ে রাখো 20 ভাগ, কতবার? এবং স্টার গুলো স্যার ভুল করো না, এগুলো পারতেই হবে। আবার চলো উৎপত্তি, সে কই থেকে তৈরি হয়? প্রত্যেকটা অঙ্গাণুর ক্ষেত্রে দেখো, বিজ্ঞানীর নাম মনে রাখা লাগতেছে, উৎপত্তি মনে রাখা লাগতেছে, আকার মনে রাখা লাগতেছে। তো উৎপত্তি নর্মালি ওরা হচ্ছে একদম বিভাজনের মাধ্যমে তৈরি হয়। কিসের মাধ্যমে? মানে অন্য অঙ্গাণু থেকে তৈরি হয় না। মনে আছে আমরা যখন একটু আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছিলাম, সে অন্য ঝিল্লি থেকে তৈরি হয়েছিল। মাইটোকন্ড্রিয়া ঝিল্লি থেকে তৈরি হয় না, ও মাইটোকন্ড্রিয়া একটা মাইটোকন্ড্রিয়া আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, মানে ও নিজের থেকে নিজে তৈরি হয়। তোমার প্রশ্ন বলছে তাহলে প্রথম মাইটোকন্ড্রিয়া কই থেকে আসছিল, তাই না? প্রথম মাইটোকন্ড্রিয়া, এই যে একটা কোষ যখন তৈরি হয় তখন তো একটা মাইটোকন্ড্রিয়া তৈরি হয়ে যায়। তোমার প্রশ্ন তাহলে যাবে প্রথম কোষ থেকে তাহলে কই থেকে আসছিল? একটা কোষ যখন তোমার কোষের ভিতরে সব থাকবেই নাকি, এটা নিয়ে কোনো দ্বিধাবিভক্ত আছে? কিন্তু তোমার প্রশ্ন তাহলে যাবে প্রথম কোষ তাহলে কই থেকে তৈরি হলো, আর প্রথম কোষ কই থেকে তৈরি হয়েছে, এটা দিয়ে অধ্যায় প্রথম দিকে পড়াইছি। এই অধ্যায়ের প্রথম পেজের মতো লেখা আছে প্রথম কোষের 30 একটা টপিক আছে ওখানে, তখন পড়াইছিলাম। যাই হোক, তাহলে তুমি এটাই মনে রাখো যে মাইটোকন্ড্রিয়া কিভাবে তৈরি হয়? অন্য কোনো অঙ্গাণু থেকে না, নিজে বিভাজনের মাধ্যমে। তবে কোষে একটা মাত্র মাইটোকন্ড্রিয়া থাকলে তা কোষ বিভাজনের সাথে সাথে কি হয়ে থাকে? বিভাজন শব্দ মনে রেখে তাইলে হবে। এবার সংখ্যা, তো আমরা জানি কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া একটা থাকতে পারে, একের বেশি থাকতে পারে, বেশিরভাগ একের বেশি থাকে। তবে নর্মালি একটা কোষে থাকবে 300 থেকে 400টা বাসিষ্ঠা থাকে। চিন্তা করো কতগুলো থাকে, এই জন্য এটা কোষের কতটুকু জায়গা দখল করে? 20 ভাগ। এবার আসো, নর্মালি একটা কোষ আছে যকৃৎ কোষ, মানে কলিজা বা লিভার যেটার বলে, ওখানে 1000-এরও বেশি থাকতে পারে স্টার দিয়ে। আর সবচাইতে বেশি থাকে হচ্ছে এমিবার ভিতরে। কই থাকে? 3টা মনে রাখবো, 300 থেকে 400টা থাকে নর্মালি। যকৃৎ কোষে কয়টা থাকে? 1000-এর বেশি। আর সবচেয়ে বেশি কই থাকে? এমিবার। এবার আসো আকৃতি, আকৃতি লাগবে না, তুমি পড়ে দেখতে পারো। কোন গুরুত্বপূর্ণ কথা আছে? যদি বলতো যে মাইটোকন্ড্রিয়া আকৃতি দণ্ডাকার, তাইলে পরীক্ষার জন্য গুরুত্ব হয়ে যেত। কিন্তু কি দণ্ডাকার লাগছে না, বৃত্তাকার, দণ্ডাকার, তন্ত্রাকার, সূত্রাকার, তারকাকার, কতগুলো লাগছে না? আমরা বলছিলাম অতিরিক্ত লেখা মানে কি এটা গুরুত্ব কমে গেছে, তাই না? এবার আসে আয়তন। আয়তন এসে অনেকগুলো মান আছে, তবে পরীক্ষায় কম আসে নর্মালি। এটা আয়তনের এই জায়গাটা একটা দুইটা মান থাকলে অন্য আসতো, কিন্তু কতগুলো মান দেওয়া, তাই না স্যার? আচ্ছা, তো সাধারণ দৈর্ঘ্য 0.3 মাইক্রন, শুধু দাগ দাও, আসবে না পরীক্ষায়। ব্যাস শব্দটা দাগ দাও। তারপর 40 থেকে 70 মাইক্রন দাগ দাও। সূত্রাকার শব্দ দাগ দাও, সূত্রাকার মাইটোকন্ড্রিয়া। তারপরে আসো দণ্ডাকার মাইটোকন্ড্রিয়া, আঁকা বা একরকম দাগ দাও। দৈর্ঘ্য হচ্ছে 9 মাইক্রন আর প্রস্থ হচ্ছে 0.5 মাইক্রন। শেষ, আর কিছু দাগানোর দরকার নেই। তবে পারলে মুখস্থ করে, না পারলে একবার ফুল স্কিপ, দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, কোনগুলো জীবনে ভুল করা যাবে না? স্টারের গুলো। আমি এটাই বলতেছি, আপাতত কিছু পারো না পড়া, এখন তুমি মাত্র নিউ ফার্স্ট ইয়ার, তোমাকে সব কঠিন লাগবে, মনে হবে এত এত পড়া। আমি তোমরা যেগুলো স্টার দিয়ে রাখতেছি এগুলো ভুল করা যাবে না, এগুলো অন্তত মুখস্থ রেখে দাও। অন্যগুলো দেখবে পড়তে পড়তে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। দেন আসো, আর আমি যা যা পড়াই দিচ্ছি তা থেকে পরীক্ষা আসে না আসে না, তার জন্য আপনারা অলরেডি জুলজির প্রথম অধ্যায়ে যে এমসিকিউ ক্লাস ছিল, সেই ক্লাসের মধ্যে প্রমাণ পাইছেন কিনা যে এমসিকিউ গুলো করাইছিলাম সব কিন্তু সব বই থেকে আসছিল, তাই তো? পরীক্ষা যে দিচ্ছেন, পরীক্ষাগুলো বোর্ডের কোশ্চেন দিয়ে পরীক্ষা দিচ্ছে। আবার আসেন মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, এটাই রিটেনে আসে, এটাই তোমার লিখতে হবে। ভৌত গঠনটা টোটাল 6টা পয়েন্ট আছে, মানে এটার তুমি কি কি পাবা এটারে কাটলে, এটা যখন কাটবা তখন তুমি কি কি পাবা। আমার ছবি আঁকা লাগবে না, কারণ আমার এখানে ছবি আছে, তুমি এই ছবিটা রিটেন রাখবা। যাই হোক, 1 নম্বর পয়েন্ট, মাইটোকন্ড্রিয়া যেহেতু আছে আর একটা আবরণ থাকবে না স্যার চারো দিক দিয়ে, এই যে বাইরের দিকে দেখা একটা আবরণ আছে, কিন্তু এই আবরণটা দ্বিস্তরী আবরণ। কয় স্তরীয় আবরণ? দেখছো? তাহলে একটা আবরণ আছে। তো মাইটোকন্ড্রিয়ার এই আবরণটা কি দিয়ে তৈরি? আবরণটা মনে রাখতে হবে লিপোপ্রোটিন দিয়ে তৈরি। মনে আছে কোষঝিল্লি যখন পড়ছিলাম, কোষঝিল্লির যে আবরণ কিন্তু লিপোপ্রোটিন দিয়ে তৈরি ছিল না, মনে আছে নি? দেখো তো, এটা আবরণ কি ছিল? ফসফোলিপিড বাইলেয়ার, মনে আছে কিনা শব্দটা? তার মানে ওইটা তৈরি ছিল ফসফোলিপিড দিয়ে, বাট মাইটোকন্ড্রিয়াটা কি দিয়ে তৈরি স্যার? লিপোপ্রোটিন। এবং কয় স্তরের আবরণ? বাইলেয়ার, মানে 2 স্তর আবরণ। এখন মজার বিষয় হচ্ছে আবরণটা যে 2 স্তর, এর ভিতরের আবরণটা দেখো স্যার, এটাই ভিতরের আবরণ, সমস্যা নাই, তো এটা মাইটোকন্ড্রিয়া। এখন এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে আবরণটা, এই ভিতরের আবরণটা কি করে জানো? এরকম এরকম করে ভাঁজ ভাঁজ করে থাকে, এরকম ভাঁজ হয়ে থাকে। তোমার যদি সহজ কথায় বলি স্যার, ধরো দুইটা দুইটা 5 লিটার পানির বোতল, একই সাইজের। কয় সাইজের? দুইটা 5 লিটার। এখন তুমি বোতলটা কাইটা ফেললাম, মাঝখান দিয়ে একদম কাটলাম। মানুষ ওই টবে গাছ লাগানোর জন্য বোতল কাটে না,
কাটলা, কাটার পরে কি করলা, একটা বোতল আর একটা বোতলের ভিতরে ঢুকানো যাবে? যাবে, প্লাস্টিক দিয়ে তো নরম, চাপা দিলে ঢুকবে, তখন কি হবে বলতো? কোন বোতলটা স্যার একটু অ্যাপ্রো থ্যাপ্রো মানে কুচকে যাবে, ভিতরেরটা কুচকে যাবে না? একইভাবে মাইটোকন্ড্রিয়াতে দুইটা আবরণ, বাইরের আবরণটা কোনো খাস থাকে না, একদম পুরো ফ্রেশ, বাট ভিতরের আবরণটা দুইটা সাইজ সেম হওয়ার কারণে ভিতরের আবরণটা এরকম এরকম ভাঁজ ভাঁজ হয়ে যায়। কি হয়ে যায় স্যার? কথা বোঝাতে পারছি? তাহলে মাইটোকন্ড্রিয়া আবরণ কয় স্তরী? দ্বিস্তরী। বাইরেরটা খাসবিহীন, বাট ভিতরে যে আবরণটা এটা কি হয়ে যায় স্যার? খাস। আবরণ কয় স্তরী বললাম? তো এর মধ্যে যে বাইরের যে আবরণটা, এটার মধ্যে কোনো খাস থাকে না, একদম নর্মালি খাসবিহীন শব্দ থাকবে। কিন্তু ভিতরের যে আবরণটা, আচ্ছা বাইরের আবরণ একটা কাজ বলছে স্যার, সবসময় তুমি চিন্তা করো বাইরের দেয়ালের কাজ কি? কোনো জিনিসকে রক্ষা করা, তাই তো? তো এর আবরণ কয়টা? দুইটা না? এই বাইরের যে আবরণটা এটা হচ্ছে ভিতরের জায়গাটা রক্ষা করে, তাহলে ডাক্তার কাজ হচ্ছে রক্ষা করা, রক্ষা শব্দ একদম। ওকে, এরপরে লাইন দেওয়া লাগানোর দরকার নাই, বলছে বাইরের মেমব্রেন ব্যাট করে, বাইরের বিভিন্ন জিনিস ভিতরে ঢুকতেও পারে, বাইরে হইতে পারে। স্যার দেয়ালের কাজ কি? দাগাইও না এগুলা, দেয়ালের কাজ কি? গেট দিয়ে কেউ ঢুকে কেউ বাইরে হয় না? তো বাইরের আবরণের কাজ হচ্ছে ভিতরের জিনিস রক্ষা করা, আবার বাইরে থেকে কিছু ভিতরে ঢুকতে দেওয়া, আবার ভিতর থেকে কিছু বাইরে যাইতে দেওয়া। কিন্তু আমার মেইন জিনিস যেটা মনে রাখা লাগবে, যে ভিতরের আবরণ যেটা, কোন আবরণ স্যার? ভিতরের আবরণ। বাইরের মেমব্রেন, ভিতরেরটা এখানে লেখা নাই, এখানে লেখা নাই। এখন ভিতরটা নিয়ে 2 নাম্বার পয়েন্টে লেখা প্রকোষ্ঠ। এখন আসলে এইটা একটা বাইরে, এটা কি আবরণ স্যার? বাইরের আবরণ। এটা কি আবরণ? ভিতরের আবরণ। এই দুই আবরণের মাঝখানে দেখো একটা গ্যাপ আছে কিনা স্যার? এই গ্যাপটার একটা মান দেওয়া আছে, যে দুই আবরণের মধ্যে ব্যবধান, এইটা প্রচুর আসে পরীক্ষায়, 6 থেকে 8 ন্যানোমিটার। মাইটোকন্ড্রিয়ার আবরণ কয় স্তরী? 2 স্তরী। এই দুইটা আবরণের মাঝখানে গ্যাপ আছে না নাই? এই গ্যাপটা কত স্যার? 6 থেকে 8 ন্যানোমিটার। 6 থেকে 8 ন্যানোমিটার। এখন আসো স্যার, ভিতরে যে আবরণটা আছে, কোন আবরণটা? এই ভিতরের আবরণটা ভাঁজ ভাঁজ হয়ে থাকে। কি হয়ে থাকে? আমি যে তোমাকে একটু ছবি এঁকে দেখাই, ধরো এইটা হয়ে যায়। এবার চলে আসো স্যার, প্রকোষ্ঠ কি স্যার? তো বলছে দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানটার বলা হয় বহিস্থ কক্ষ বা প্রকোষ্ঠ। ওই যে বললাম না একটু আগে, মাইটোকন্ড্রিয়ার আবরণ কয় স্তরী? 2 স্তরী না? এই যে এটা হচ্ছে বহিস্থ আবরণ, আর এটা হচ্ছে অন্তঃস্থ আবরণ। আবরণ কয়টা? দুইটা। এই দুই আবরণের মাঝখানে যে গ্যাপটা আছে না, এই গ্যাপটার নাম হচ্ছে প্রকোষ্ঠ। গ্যাপটার নাম কি? প্রকোষ্ঠ। বা আরেক নাম কি দিছে দেখো, আন্তঃমেমব্রেন। নাম শুনলে তোমরা কলেজের মধ্যে প্রতিযোগিতা লাগায় না, আন্তঃ কলেজ প্রতিযোগিতা, দুইটা ভিন্ন কলেজের মধ্যে প্রতিযোগিতা কয় না? আর অন্ত, আরেকটা আছে অন্ত। অন্ত মানে কি? ধরো তোমার কলেজের দুইটা ক্লাসের মধ্যে একটা খেলা আয়োজন করা হয়েছে, অন্ত প্রতিযোগিতা বলে এটারে। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের মধ্যে প্রতিযোগিতা, এটা বলে অন্ত প্রতিযোগিতা। বাট ধরো আশেক মাহমুদ আর মহিলা কলেজের মধ্যে একটা কোন একটা আয়োজন করলো বিতর্ক প্রতিযোগিতা, এটা বলে আন্তঃ প্রতিযোগিতা। কথা বুঝতে পারছি? তো এখানে এটা একটা বাইরের মেমব্রেন, এটা ভিতর মেমব্রেন, দুই মেমব্রেনের মাঝখানে যে ফাঁক, এটার নাম কি ফাঁক? আন্তঃ মেমব্রেন। ওকে, এখন আসো, ভেতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ। অভ্যন্তরীণ কক্ষ কাকে বলে? ব্র্যাকেট দাও, দেন বোঝাইতেছি আমি। অভ্যন্তরীণ কক্ষ কাকে বলে? ব্র্যাকেট দাও। খেয়াল করো স্যার, এই আবরণটা কি আবরণ? বাইরের। আর এটা কি আবরণ? ভিতরের। দুই আবরণের মাঝখানে যে গ্যাপ, এটার বলে বহিস্থ কক্ষ বা বহিস্থ প্রকোষ্ঠ। কিন্তু এটা কি আবরণ বলছি? ভিতরে আবরণ না? আবার এটা কি আবরণ? ভিতরে। দুই ভিতরে আবরণের মাঝখানে একটা গ্যাপ, মানে খালি জায়গা আছে না? এই জায়গাটা, এটা এই জায়গাটা, এটা কি বাইরের আবরণের জন্য না ভিতরের আবরণের জন্য তৈরি হয়েছে? এইটারে বলা হয় হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ। তো অভ্যন্তরীণ কক্ষ এক জিনিস, বহিস্থ কক্ষ আরেক জিনিস। আমি তোমার যদি আরেকবার একটু ছবি এঁকে দেখাই, তোমার আমি যদি বলি আরো সহজ করে, ধরো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আমি ভিতরের ভাগটা দিলাম না, এটা বাইরের কক্ষ, আর এটা ভিতরে, সরি এটা বাইরের আবরণ, এটা ভিতরের আবরণ। দুই আবরণের মাঝখানে গ্যাপ আছে না নাই? এটারে বলে কি? বহিস্থ কক্ষ। বাট এটা কি আবরণ? ভিতরের আবরণ। এই ভিতরের আবরণের ভিতরে যে খালি জায়গাটা, এটার বলে অভ্যন্তরীণ কক্ষ। এবার বুঝতে পারছো? তাহলে দুইটা আবরণের মাঝখানে যে খালি জায়গা, এটার বলে বহিস্থ কক্ষ, আর ভিতরের আবরণের মাঝখানে যে খালি জায়গা, এটার বলে অন্তঃস্থ কক্ষ। এটাই বলছে এখানে, বা অভ্যন্তরীণ কক্ষ। এখন আসো, অভ্যন্তরীণ কক্ষে এই মাঝখানে জায়গাটা, এই দুই দুই ফাঁকের মাঝখানে না, দুই আবরণের মাঝখানে না, এই মাঝখানে জায়গার মধ্যে হচ্ছে কিছু তরল পদার্থ থাকে। কি থাকে স্যার? এই তরল পদার্থটার বলে ম্যাট্রিক্স। আমরা জানি ম্যাট্রিক্স মানে কিন্তু পানিরে বোঝায়। হ্যাঁ, তাহলে অভ্যন্তরীণ, তাহলে ম্যাট্রিক্স কই থাকে স্যার? বহিস্থ কক্ষে না অভ্যন্তরীণ কক্ষে? অভ্যন্তরীণ কক্ষে। তো অভ্যন্তরীণ কক্ষে যে তরল পদার্থ থাকে, জেলির মতো শব্দ থাকতো, তার আমরা বলি ম্যাট্রিক্স। কি বলি? এবার আসো, কৃষ্টি বা প্রবর্ধক। এইটা পড়তে হইলেই আমার ওই জিনিসটা লাগবে, যে আমরা একটু আগে বলছিলাম বাইরের যে মেমব্রেনটা, এটা কি খাজ না খাজবিহীন? কিন্তু ভিতরের মেমব্রেনটা কি হয়ে গেছে? খাজ হয়ে গেছে না? খাজ হয়ে দেখা যাচ্ছে আঙ্গুলের মতো কিছু প্রবর্ধন তৈরি করছে কিনা, যেমন খাস খাস করে, যে এটা একটা প্রবর্ধন, এটা আরেকটা প্রবর্ধন, এটা আরেকটা প্রবর্ধন। এই প্রবর্ধন গুলোর বলা হয় কৃষ্টি। কি বলে? ওই যে প্রবর্ধক। প্রবর্ধক মানে কি? একটু বাইরে গেছে উঁচু হইয়া। তো বাইরের মেমব্রেনটা সোজা, ওই যে আমরা যেটা বলছিলাম বাইরের মেমব্রেনটা কি খাসবিহীন, কিন্তু ভেতরের মেমব্রেনটা কি হয়ে গেছে স্যার? ভিতর দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে গেছে। এই আঙ্গুলের মতো ভাঁজগুলোরে বলে প্রবর্ধক।
তো প্রবর্ধক বা ক্রিস্টি কাকে বলে ব্র্যাকেট দিয়ে ফেলে, যে বাইরের মেমব্রেনটা খাঁজবিহীন বাট ভিতর মেমব্রেনটা আঙ্গুলের মতো ভাঁজ হয়ে গেছে, ভাঁজগুলোর কি বলি? ক্রিস্টি। কি বলি? ক্রিস্টি। শেষ। এবার চলে আসো, নেক্সট আসো। এগুলা দাগানোর দরকার নেই। অক্সিজোম আমাদের 2-3টা পয়েন্ট আছে এখানে। কি জোন? অক্সিজোম। স্যার এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে প্রবর্ধক গুলা ছিল না, প্রবর্ধকের মধ্যে গোল গোল কিছু দানা দেখা যায়। কি দেখা যায় স্যার? দানাগুলো আর বলে অক্সিজোম। এবং অনেকে মনে করে এগুলা অক্সিজেন কমায় রাখে, অনেকে মনে করে। এই যে দেখো গোল গোল কিছু দানা দেখা যায় কিনা দেখো তো প্রবর্ধকগুলোর মধ্যে, আছে কিনা তোমাদের বইয়ে? এর দানাগুলো আর বলে অক্সিজোম। কি বলে স্যার? এইটাই বলছে এখানে যে মাইটোকন্ড্রিয়ার কোন আবরণ, ভিতরে না বাইরের আবরণ? ভিতরে। কারণ আমরা জানি ক্রিস্টি তো ভিতরে না তৈরি হয়েছিল ভাঁজ হইয়া, তো অন্ত আবরণ শব্দটা দেখো সব কিন্তু বাংলা রিডিং এর সাথে মিলে, বাট কথাগুলো একটু কেমন কঠিন কঠিন লাগে, এতটুকুই। কিন্তু তুমি যদি লাইন বাই লাইন পড়ো দেখো সব তোমার সাথে মিলবে। অন্ত আবরণে কিছু সুখ দানা শব্দটা দাগ দাও। আর এগুলার বলে অক্সিজম। কি জোন? তো বলছো অক্সিজম বৃন্তক হইতে পারে, অবৃন্তক, এগুলো দাগানোর দরকার নাই। ধরো অক্সিজম মনে ধরো হচ্ছে একটা ফল। কি স্যার? একটা ফল। তো এটা হচ্ছে ফলের বোটা। তো বোটা থাকতেও পারে, নাও থাকতে পারে, তো এগুলো দাগানোর দরকার নেই। যদি থাকে বলছে বৃন্তক অক্সিজমের কি কি থাকে? একটা মস্তক থাকে, একটা বোটা থাকে, আর একটা কি থাকে? ধরে এটা ধরো আম, এই আমটা গাছের সাথে লাগানো, তখন এটার আমরা কি বলি স্যার? মস্তক। এটাতে কি বলি? বোটা। আর এই জায়গাটাতে বলবো ভূমি। ওইটা। ধরো আমার এখন তুমি হচ্ছে কোন একটা জিনিসের সাথে উপরে ঝুলাই দিলা, তাহলে যে যে রশির সাথে ঝুলাবা ওইটার বলবা কি স্যার? বোটা। রশি যে জায়গায় আটকানো থাকবে ওইটার বলবা কি? মস্তক। আর আমি পা দিয়ে মাটিতে লাগানো না, তখন এটার বলবো ভূমি। ওইটা। এগুলো দাগানোর দরকার নাই স্যার। এখন আসো, এখানে আমার আরেকটা কথা আছে যে 5 নাম্বার পয়েন্ট দেখো লেখা আছে এটিপি সিনথেসিস। কি সিনথেসিস স্যার? আমরা জানি মাইটোকন্ড্রিয়ার কি বলা হয়? কোষে কি কর? পাওয়ার বা শক্তিকর। আর শক্তি মানে কি স্যার? এটিপি। তাহলে এটিপি তৈরি করার জন্য কেউ থাকবে না এখানে? থাকে। এটিপি তৈরি করার জন্য যে থাকে তারা বলা হয় এটিপি সিনথেসিস। এটা একটা এনজাইম। এটিপি সিনথেসিস একটা কি? নামের শেষে এজ আছে মানে কি বলছিলাম? কোন নামের শেষে এজ আছে, নামের শেষে কি? নামের শেষে এজ আছে মানে এনজাইম। তুমি দেখো তো এটিপি সিনথেসিস নামের শেষে এজ আছে কিনা? আছে, তার মানে এটা একটা এনজাইম। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটিপি তৈরি করা। মাইটোকন্ড্রিয়ারে বলা হয় কিছু শক্তি কত, সে এটিপি তৈরি করবে না। তাহলে এটিপি সিনথেসিস সে। তাহলে তুমি এখানে রিটেনে কি লিখবা? তুমি লিখবা মাইটোকন্ড্রিয়ায় স্থানে স্থানে বিভিন্ন ধরনের কি পাওয়া যায়? এটিপি সিনথেসিস পাওয়া যায়, যাদের কাজ কি? এটিপি তৈরি করা। কাজ কি? তো এই যে এখানে বলছে এটিপি সিনথেসিস পাওয়া যায়, শেষ, আর কিছুই না। এখন ওই একটু আগে বলছিল কিনা অক্সিজম, তো অনেক বিজ্ঞানীরা কয় এই অক্সিজম মূলত এটিপি সিনথেসিস, মানে এটিপি সিনথেসিস যেই কথা অক্সিজম একই কথা, অনেক বিজ্ঞানীরা বলে আর কি। তো দুইটা মূলত ভিন্ন জিনিস না, একই জিনিস। আরেকটা জিনিস আমার বলো স্যার, ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, শ্বসনে কয়টা ধাপ বলছিলাম? গ্লাইকোলাইসিস, এসিটাইল কোএচিস্টিক, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই ধাপটা কই সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়া। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের জন্য কি মাইটোকন্ড্রিয়া জায়গা থাকবে না? থাকবে না? থাকবে। তো এটাই বলছে যে ক্রিস্টির ভিতরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অবস্থান করে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কই থাকে স্যার? মাইটোকন্ড্রিয়া। কই থাকে? এবার আসো লাস্ট পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট। স্যার ডিএনএ, নরমালি ডিএনএ কই থাকার কথা আমরা বলো তো? নিউক্লিয়াসে থাকার কথা। নিউক্লিয়াসে ক্রোমোজোমে ডিএনএ থাকে না? কিন্তু বেসারা ডিএনএ আমরা ওই যে অনেক আগেই পড়ে ফেলছি এই জিনিসটা, যে ডিএনএ ক্রোমোজোমে থাকার কথা হলো, ডিএনএ আবার মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে। কই থাকে? আবার স্যার রাইবোজোম পড়ছিলাম কিনা? 2 ক্লাস আগে তো রাইবোজোম পড়ছিলাম। রাইবোজোম কই থাকে? কোষে না? কিন্তু রাইবোজোম একটা কি? অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া একটা কি? কিন্তু রাইবোজোম অঙ্গাণু হওয়া সত্ত্বেও সে আবার মাইটোকন্ড্রিয়ার ভিতরেও থাকে। মানে রাইবোজোমের কি বলবো, মানে কি কি মানে এমন এমন একটা সে অঙ্গাণু যে হচ্ছে সবার মাঝখানে থাকতে পারে, যেখানে মন সেখানে থাকতেছে। তো এটাই হয়েছে যে বৃত্তাকার ডিএনএ রাইবোজোম থাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। তো মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে স্যার। সাবধান স্যার, ডিএনএ না, বৃত্তাকার ডিএনএ। নরমালি আমাদের ডিএনএ কি বৃত্তাকার না সূত্রাকার? কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ডিএনএ থাকে এটা কিন্তু এরকম সূত্রাকার না। কেমন স্যার? বৃত্তাকার। মনে আছে বৃত্তাকার ডিএনএ কি আদি কোষে বৈশিষ্ট্য না প্রকৃত কোষ? আদি কোষ। তার মানে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ হচ্ছে আদি কোষীয় ডিএনএ। কি ডিএনএ? এটা তো আমাদের সত্যিকার ডিএনএ না। সত্যিকার ডিএনএ কই থাকে? নিউক্লিয়াস। আবার আসো, রাইবোজোম কয় ধরনের বলছি? 70 স্যার। আমাদের ডিএনএ সরি আমাদের রাইবোজোম কত আছে? 80 আছে। উদ্ভিদের কত আছে? 80 আছে। কোষে কয় কি রাইবোজোম থাকে উদ্ভিদের? 80 আছে। কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে রাইবোজোমটা থাকে এটা কিন্তু 80 আছে না। এটা কত আছে? কারণ রাইবোজোম কি এখানে থাকার কথা? রাইবোজোমে কি মাইটোকন্ড্রিয়া থাকার জায়গা নাকি কোষে থাকার জায়গা? কিন্তু সে মাইটোকন্ড্রিয়ার ভিতরে চলে আসছে, এই জন্য এখানে বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই বৃত্তাকার ডিএনএ রাইবোজোম এগুলো কি সত্যিকারের বৈশিষ্ট্য নাকি আদিকোষী বৈশিষ্ট্য? কারণ 70 80 এস না হয়ে 70 এস হয়ে গেছে,
আর সূত্রাকার না হয়ে কি আকার হয়ে গেছে বৃত্তাকার। এই যে এইগুলো বলছে আতে কোষীয় বৈশিষ্ট্য সম্পর্ক। এবার আসো, আমার 5টা মিনিট সময় দেওয়া যাবে? কারো তো প্রাইভেট নাই এখন আর আছে? কারণ আমার একটু জিনিস রাখা তো লাভ নাই, কারণ আমার ভিডিও তো কমপ্লিট করা লাগবে। কারণ তোমার আমি, হ্যাঁ আসতেছে, না সমস্যা না, অনেকে আবার তাড়াহুড়ো থাকতে পারে। তোমার আমি এমনি নর্মাল যদি এমনি পড়াইতাম তাহলে আমি একটু রেখে দিয়ে দিতাম, নেক্সট ক্লাসে পড়াইতাম, সমস্যা নাই। কিন্তু ভিডিওর জন্য তো আমার আবার আংশিক আংশিক করাটা ঝামেলা। আচ্ছা, তো এখন আসো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি ক্যান ডিএনএ থাকে, না থাকলে কি হইতো? ডিএনএ তো নিউক্লিয়াসে থাকার কথা, মাইটোকন্ড্রিয়া কেন দিলাম? মাইটোকন্ড্রিয়া ডিএনএ না থাকলে কি হইতো? কি হইতো? এখানে শ্বসন হইতো লোক না। ওই যে বলছিলাম শ্বসনের 4টা ধাপ, এর মধ্যে ক্র্যাব চক্র কই সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। তো এই ডিএনএ যদি না থাকতো তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে শ্বসন হতো না, তাহলে আমরা ঝামেলায় পড়তাম, কোনো শক্তি পাইতাম না। এবার আসো কি গঠন? রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়ারে যদি তুমি শুকাইয়ে ফেলো তাহলে মোট শুকনো ওজনের 65% পাবা প্রোটিন। তাই শুধু প্রোটিনটাই মনে রাখো, অন্যগুলা মনে রাখার দরকার নাই। কারণ পরীক্ষা কোনটা বেশি আসে বলো তো? সবচেয়ে বেশি যেটা থাকে এটাই আসে। এখন তুমি এইগুলা এটা সবগুলোকে মনে রাখতে পারবা না? সম্ভব না। এই জন্য খালি মনে রাখো মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের প্রোটিন কত পার্সেন্ট, এটাই মনে রাখো। তার মধ্যে লিপিড আছে, লিপিড আমরা মনে রাখবো না, তবে লিপিডের মধ্যে বেশিরভাগ কোন লিপিডটা থাকে এটা থাকবে। লিপিড কয় পার্সেন্ট থাকে স্যার? ওই যে স্যার গ্লিসারাইড, এটাও কিন্তু একদম লিপিড। কারণ আমরা জানি লিপিডের বাংলায় 2টা জিনিস পাওয়া যায়, নাম শুনতো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তো গ্লিসারাইড এটাও এক ধরনের লিপিড কে বোঝায়। তো এই লিপিড 29% থাকে। আবার এই লেসিটিন এটাও কিন্তু লিপিড। তবে লিপিডের মধ্যে কোন লিপিডটা বেশি থাকে? ফসফেট। এটা মনে রাখা, আর অন্য কিছু মনে রাখার দরকার নাই। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভিটামিন। কারণ এই ভিটামিন গুলো প্যাস লাগে যাবে। এর আগে একটা পাইছিলাম, ভিটামিন কে বোধ হয়, হ্যাঁ কই পাইছিলাম, গুড। এবার আসো, মাইটোকন্ড্রিয়া ঝিল্লি ফসফোলিপিড ছিল না লিপিড প্রোটিন ছিল? একটু আগে দেখাইছিলাম দ্বিস্তরী লিপিড প্রোটিন ডাক দিছিলাম না? এইগুলো মনে রাখতে হবে কোনটা কি দিয়ে তৈরি। একটা ছিল লিপিড প্রোটিন আর একটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড কাঠটা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লিটা ফসফোলিপিড বাইলে। এবার আসো স্যার, একটু আগে পড়ছিলাম, আজকে আরেকটা কি পড়ছিলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এনজাইম কয় ধরনের? 15 ধরনের। তারপরে গোলগি বডি লাইসোজোম পড়ছিলাম 40 থেকে 50, কিন্তু এটার ভিতরে আবার 100 প্রকার স্টার স্টার। বুঝতে পারতো? এগুলো পরীক্ষা প্রচুর আসবে এবং আসলে, এবং অপশন এগুলো দিবে, 15 দিবে, 30 থেকে 40 দিবে, 40 থেকে 50 দিবে, আর একটা 100 দিয়ে রাখবে। তুমি তো কবে সবগুলোই তো দেখছি, কোনটা যে কার এটাই মনে থাকবে না। আচ্ছা, এবার চলে আসো, কোএনজাইম থাকে দাগানোর দরকার নেই। তারপরে আরএনএ থাকে, ওই যে বলছিলাম ডিএনও থাকে, আবার দেখো আরএনও থাকে। তা আরএনএ শব্দ দাগ দিয়ে রাখো। এমসিকিউ এমনি দিয়ে দিবে, নিচের কোনটা মাইটোকন্ড্রিয়া থাকে, প্রোটিন থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, রাইবোজোম থাকে, সবগুলোই থাকে, তাই না? কিন্তু এগুলো থাকার কথা? এগুলো কি থাকার কথা না? আরএনএ ডিএনএ থাকার কথা নিউক্লিয়াসে, রাইবোজোম থাকার কথা নরমালি কোষে, কিন্তু এগুলো মাইটোকন্ড্রিয়া তো থাকে। থাকে যে কথাটা মনে রাখ। এবার আসো, মাইটোকন্ড্রিয়ার আবরণ কয়টা বলছিলাম? 2টা, বাইরের আবরণ আর ভিতরের আবরণের মধ্যে একটা ফসফোলিপিড থাকে। ফসফোলিপিডটার নাম পরীক্ষা প্রচুর আসে, কার্ডিওলিপিন। আল্লাহ আল্লাহ করে কাজটা শেষ করতে পারলে আমাদের শেষ। কার্ডিওলিপিন 5 স্টার দিয়ে রাখো। তা মাইটোকন্ড্রিয়া অন্তর্লিপিতে একটা ফসফোলিপিড থাকে, এটার নাম কি লিপিন? এবার আসো কাজ, এরপর কি আরো আছে? নেক্সট পেজে আছে কিনা? নেক্সট পেজে নাই, তাহলে আমরা শেষ করে উঠবো নাকি? সমস্যা নেই, চলো কাজ, কাজগুলো ডাব্লিউ লিখে গুলো দাগ দাও, রিটেনে আসবে। আচ্ছা, সবচেয়ে বেশি কাজ গুরুত্বপূর্ণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর লাইসোজোম একটা। আচ্ছা আসো, 1 নম্বর পয়েন্ট গোল দাগ দাও, শক্তি শব্দটা খালি দাগ দাও। 2 নম্বর পয়েন্ট গোল দাগ দাও, শ্বসন শব্দটা দাগ দাও। আমরা জানি শ্বসন কই হয়? মাইটোকন্ড্রিয়ায়। শ্বসনে যত এনজাইম লাগবে সবাই কই থাকবে? মাইটোকন্ড্রিয়াতে থাকবে। এবার আসো, 3 নম্বর পয়েন্ট গোল দাগ দাও, ক্রেবস চক্র দাগ দাও। শুধু কি ক্রেবস চক্র নাকি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন? তারপরে আরেকটা আছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন শব্দ দাগ দাও। স্যার অক্সিডেশন শব্দের নাম শুনছো? জারণ বিজারণ নাম শুনছো কিনা? অক্সিডেশন শব্দটা তো জারণ। আর ফসফোরাইলেশন, কোন যৌগের সাথে ফসফরাস যুক্ত করারে বলে ফসফোরাইলেশন। আমি সহজ করে যদি বলি, খেয়াল করো, ধরো এটা হচ্ছে এডিপি, নাম শুনছো এডিনোসিন ডাইফসফেট, এর সাথে একটা ফসফেট যোগ করলে হয়ে যায় এটিপি, এটা তো জানো নাকি? এই বিক্রিয়ার নামে ফসফোরাইলেশন। কোন যৌগের সাথে কোন বিক্রিয়ায় ফসফেট যুক্ত হওয়ারে বলে ফসফোরাইলেশন। তো ফসফোরাইলেশন বিক্রিয়ায় যদি জারণ হয় তখন এটা আমরা বলি অক্সিডেটিভ, বা অক্সিজেন যদি আদান প্রদান হয়। তো অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা কই হয়? এবার আসো 4 নম্বর পয়েন্ট, সে ডিএনও ধারণ করতে পারে, আরএনও ধারণ করতে, ডিএনএ আরএনএ শব্দ দাগ দিয়ে রাখ। এবার সব 5 নম্বর পয়েন্ট লাগবে না। 6 নম্বর পয়েন্ট, 2টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, ক্যালসিয়াম আর পটাশিয়াম 5 স্টার দিয়ে রাখ, এমসিকিউ থেকে আসে। ক্যালসিয়াম পটাশিয়াম পরিবহনে কে সহায়তা করে? মানে সে এক কোষ থেকে ক্যালসিয়াম বের করে আরেক কোষে পাঠিয়ে দিতে পারে। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সহায়তা করে, এটা 5 স্টার দিয়ে রাখ, এমসিকিউ তে আসবে। শুক্রাণু ডিম্বাণু গঠনে কে সহায়তা করে?
কিন্তু শুক্রাণুর লেজ গঠন করলে কিন্তু আরেকটা অ্যান্সার হয়। শুক্রাণুর মাথা ওই যে অ্যাক্রোজোম মনে আছে, অ্যাক্রোজোম করলে অ্যান্সার আরেকটা। এইগুলো মাথায় রাখতে হয়। এবার আসো ওই এই পয়েন্টটা আবার আসছে ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামের ঘনত্ব শব্দ দাও, ক্যালসিয়ামের ঘনত্ব রক্ষা করে। এবার আসো 9 নাম্বার পয়েন্ট, সে একটা জিনিস নিয়ন্ত্রণ করে, মৃত্যু নিয়ন্ত্রণ করে। তো কোষ দুইভাবে মারা যায় স্যার, তোমরা যেমন জন্মগ্রহণ করছো একদিন মরতে হবে না, আমাদেরকে তো মরতে হবে। কোষ জন্মায়, কোষ মারা যায় না, কোষ দুইভাবে মরতে পারে। কোষ কবে মরে স্যার? কোষের এক ধরনের মরণকে বলে অ্যাপপ্টোসিস, কি বলে? আরেকটা মরণ আছে ওটার বলে নেক্রোসিস। এগুলো আমরা কোন অধ্যায় পড়বো জানো? দ্বিতীয় অধ্যায়ে পড়বো। আমি তোমার জাস্ট একটা পেজ খুলে দেখে আসো। কোষের দুই ধরনের মরণ, যত নাম্বার পেজ বলি তত নাম্বার পেজ খোলো। সবাই খোলো 87 নাম্বার পেজ, 87 নাম্বার পেজ খোলো। আর একদম নিচে দেখো লেখা আছে কোষের মৃত্যু। 88 হলো স্যার, 88 করলে আরো ভালো পাবা। 88 একদম উপরে নতুন বই পাইছো, একদম উপরে দুইটা শব্দ নেক্রোসিস আর দেখো নেক্রোসিসে কি লেখা আছে? পুষ্টির অভাবে মৃত্যু। তার মানে স্যার তোমার যদি কেউ মাইরা ফেলে এটা কি তোমার যে নর্মালি স্বাভাবিক মৃত্যু বলে? না, তো পুষ্টির অভাবে মৃত্যু এটা অস্বাভাবিক মৃত্যু। কিন্তু নর্মালি একটা কোষ জন্মাইছে একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইম পরে মারা যাবে নির্ধারণ করা আছে না, ওইটারে বলে অ্যাপপ্টোসিস। তো অ্যাপপ্টোসিস মানে হচ্ছে স্বাভাবিক মৃত্যু। আর নেক্রোসিস নাম শুনলে বোঝা যায় কেমন খারাপ খারাপ লাগে, তাই না? এটা হচ্ছে পুষ্টির অভাবে মৃত্যু। কিসের অভাবে মৃত্যু? বা কোনো বিষাক্ত পদার্থের কারণে যদি মারা যায়। আচ্ছা, ওই যে সুসাইডের মতো আর কি অনেকটা বলতে পারে। তো কোষের মৃত্যু কয় প্রকার? এর মধ্যে মাইটোকন্ড্রিয়া কোনটা নিয়ন্ত্রণ করে? পূর্ব নির্ধারিত মৃত্যুটা নিয়ন্ত্রণ, অ্যাপোপ্টোসিস বা সিস্টেম যেটা। অ্যাপোপ্টোসিসটা ভালো, এটা আগে থেকে নির্ধারণ করা, হ্যাঁ ওই টাইম পরে, যেমন তোমার কপালে লেখা আছে না তকদিরে তুমি একটা টাইম নির্দিষ্ট টাইম পরে মারা যাবা, ওইরকম আর। আচ্ছা 10 নাম্বার পয়েন্ট লাগবে না, 11 নাম্বার পয়েন্ট লাগবে না, কারণ এখানে অনেকগুলো লেখছে, কিন্তু আমরা মনে রাখবো কোনটা কোনটা, ক্যালসিয়াম আর। এবার আসো মাইটোকন্ড্রিয়ায়, খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে একটা মজার বিষয় আছে স্যার, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ আছে না নাই? আমরা একদিন একটা কথা বলছিলাম স্যার, যে ধরো আমাদের যে ডিএনএ আছে, ডিএনএ ভিতরে ক্ষার আছে না স্যার, এডিনিন গুয়ানিন সাইটোসিন, নাম শুনছো না? এডিনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন। তো ধরো কোনোদিন হঠাৎ করে থায়ামিনের জায়গায় সাইটোসিন এসে পড়ছে, তাহলে ডিএনএ ক্ষারের মধ্যে চেঞ্জ হয়ে গেল না? এই চেঞ্জের বলে মিউটেশন। কি বলে স্যার? আর মিউটেশন মানে পরিবর্তন, মিউটেশন মানে কি বোঝায়? আর তোমার ডিএনএ এর ভিতরে যদি এরকম পরিবর্তন হয় তখনই রোগ সৃষ্টি হয়। আমাদের দেহে যত রোগ সৃষ্টি হয় এই মিউটেশনের কারণে। কার মিউটেশন? ডিএনএ এর ভিতরে মিউটেশন। এখন এটা হওয়ার কথা কোথায়? নিউক্লিয়াসে। ডিএনএ কই থাকে? কিন্তু আমরা যে একটু আগে দেখলাম আমাদের মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস ডিএনএ আছে না নাই? তাহলে ওর মধ্যে কি পরিবর্তন হইতে পারে না? পারে না। তো মাইটোকন্ড্রিয়া ডিএনএ এর ভিতরে যখন মিউটেশন ঘটে তখন কিছু রোগ সৃষ্টি হয়, আর রোগের আমরা বলি ডিসঅর্ডার। রোগ ইংরেজিতে কি বলে? তো এরকম টোটাল 100টা রোগ হইতে পারে 25টা যারা। এখানে কয়েকটা রোগের নাম দিচ্ছে, কয়েকটা মুখস্থ রাখতে হবে। রোগগুলোর নাম কি রাখতে হবে? পার্কিনসন, অ্যালজাইমার আর টাইপ 1 ডায়াবেটিস, এই তিনটা নামে পার্সিস্ট থাকবে। পার্কিনসন, অ্যালজাইমার, টাইপ 1। আচ্ছা পার্কিনসন রোগটা অনেকটা কেমন, যে কিছু মানুষ বয়স হয়ে গেলে দেখবা যে কেমন একটু গুছো হয়ে হাঁটে, হাঁটে না? পার্কিনসন রোগটা অনেকটা এরকম। আবার আসে অ্যালজাইমার রোগটা। তোমরা অনেকে এরকম বলো যে স্যার পড়া মনে থাকে না, পড়া মনে থাকে না, স্মৃতিভ্রংশ রোগ যেটা বলে আর কি, অ্যালজাইমার হচ্ছে এটা। আর ডায়াবেটিস দুই প্রকার জানো তোমরা? টাইপ 1 ডায়াবেটিস, একটার মধ্যে ইনসুলিন লাগার, একটাতে ইনসুলিন। এটা আসলে সবচেয়ে বেশি ভুল করো। জুলজি আছে না স্যার, জুলজির 4র্থ অধ্যায়ে একটা ইয়া আছে, তোমরা ওই যে নাম শুনছো, স্থূলতা, ওবিসিটি। ওই যে মেদ বাইরে যায় আর কি, পেট মানে অতিরিক্ত খাবার কারণে শরীর মোটা হয়ে যায় না, স্থূলতা নাম শুনছো না? এই স্থূলতা নাম শোনো নাই? মোটা মানুষ স্থূল বলে আর কি। তো স্থূলতা হইলে ডায়াবেটিস রোগ হয়। কোন ডায়াবেটিস হয় জানো? স্থূলতা হইলে ডায়াবেটিস টাইপ 2 হয়। আর মাইটোকন্ড্রিয়া সমস্যা হলে কোন ডায়াবেটিস হয়? এইটাই পুরান ভুল করে যে কোনটা জানে টাইপ 1 কোনটা জানে টাইপ 2। সহজ টেকনিক দিয়ে দিই, যদিও ওই অধ্যায় এখন আমরা পড়ি নাই, পড়লে তখন জানবো। স্যার এখন কোন পত্র পড়তেছো? প্রথম পত্র পরীক্ষা দিতে গেলে টাইপ 1 টাকা দিয়ে। আর জুলজি যদিন পরীক্ষা দিতে যাবো ওই দিন যদি দেখো যে কোন ডায়াবেটিস হয় তখন টাইপ 2 টাকা দিয়ে আসবে। তার মানে স্থূলতা আছে কোন কোন বইয়ে? জুলজি দ্বিতীয় পত্রে, তখন দেখাবো টাইপ 2। আর কিনা কয় মাইটোকন্ড্রিয়া ডিসঅর্ডার আছে কোন পত্রে? প্রথম পত্রে, তখন দেখা দিবা টাইপ 1। ঠিক আছে স্যার, আর কিছু লাগবে না? হ্যাঁ না সবাই না, সবাই না, তোমরা যারা যাবে যাও। আমার তো এই 2টা পয়েন্ট বাকি আছে, আমি এটা দিয়ে শেষ করতে আমার 2 মিনিট লাগবে, এখানে কিচ্ছু নাই, অল্প একটু পড়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এন্ডোসিম্বায়ন, কি সিম্বায়ন? দেখো সিম্বায়োসিস শব্দটা হচ্ছে মিথুজীবিতা, নাম শুনছো? পড়ছিলাম না যে দুইটা প্রাণী একসাথে বসবাস করে, দুইজন দুইজনে কি করে উপকার করে। তো এখন এন্ডোসিম্বায়ন কেন দিছে? এন্ডো শব্দ অর্থ কি? বাইরে না ভিতরে? ওই এন্ডো মানে ভিতরে, একটো মানে বাইরে। এখন মাইটোকন্ড্রিয়া আর কি প্লাস্টিড, প্লাস্টিড নাম শুনছো না? এরা কি কোষের বাইরে থাকে না কোষের ভিতরে থাকে? ভিতর। তো ওরা মিললে দিলে আবার কাজ করে। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড কিন্তু অনেক বন্ধুত্ব সম্পর্ক। মাইটোকন্ড্রিয়া
এটা তো উদ্ভিদ, আমরা পড়তেছি কি, বোটানি পড়তেছি না। এখন স্যার মাইটোকন্ড্রিয়া কি পাইছিলাম, ডিএনএ পাইছি না, আবার কি পাইছি, রাইবোজোম পাইছি। প্লাস্টিডও কিন্তু এই দুইটা জিনিস থাকে। তার মানে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের গঠন প্রায় কয় রকম, একই রকম। তো এটাই বলছে ওই যে ইউক্যারিওটিক কোষে এই যে ক্লোরোপ্লাস্টটা, প্লাস্টিড মানে তো তিন প্রকার না, প্লাস্টিড নাম শুনতো না? তো ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া তারা হচ্ছে এন্ডোসিম্বায়োন্ট হিসেবে কাজ করতে, এমসিকিউতে আসে যে এন্ডোসিম্বায়োন্ট হিসেবে কাজ করে কে কে, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া আর কিছু দেখানোর দরকার নেই। এবার আসুন লাস্ট পয়েন্ট আজকে, মাইটোকন্ড্রিয়ার বহির্গঠন আর অন্তর্গঠনের মধ্যে কি কোনো তফাৎ আছে? হ্যাঁ স্যার, দুইটার মধ্যে একটু তফাৎ আছে। মনে আছে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটা হচ্ছে রক্ষণাত্মক, প্লাস্টিডটা দিয়ে রাখে। রক্ষণাত্মক মানে কি, রক্ষা করে, বাইরের আবরণের কাজ কি, রক্ষা করে। আর পরের জায়গায় দেখানোর দরকার নাই। অন্যদিকে শক্তি উৎপাদন করে হচ্ছে ভিতরের মেমব্রেনটা, তাহলে ভেতরের মেমব্রেনটা থাকবে। তাহলে শক্তি তৈরি করে হচ্ছে ভিতরের মেমব্রেন, কারণ ভিতরের মেমব্রেনটা মনে আছে কি করে, ভাস্কো তৈরি করছিল না, ক্রিস্টি যেটা বলে, ওখানে শক্তিগুলো তৈরি হয়, ওখানে বিক্রিয়া সংঘটিত হয়। হ্যাঁ, তাহলে এই যে এখানে শক্তি তৈরি হতে, এই জন্য এখানে দুইটা শব্দ মনে রাখতে হবে, বহির্গঠন রক্ষণাত্মক আর অন্তর্গঠন কর্মদায়ক। এটাই পরীক্ষা প্রচুর আসে। কর্মদায়ক মানে কি, যে কাজ করে। বহির্গঠনটা কাজ করে না, ও খালি কি করে, রক্ষা করে। আর ভিতরটা যত মানে আমরা মাইটোকন্ড্রিয়া কি বলি, শক্তিকণ না, আর এই শক্তিটা কে তৈরি করে, অন্তর্গঠন। এই জন্য ওরা বলা হয় কর্মদায়ক, আর বহির্গঠনে বলে রক্ষণাত্মক। ক্লিয়ার স্যার? আজকে এতটুকুই।